হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি, মানব শারীরবিদ্যা। এটার নিট পয়েন্ট অফ ভিউ থেকে এবং আমাদের 11-এর সমগ্র চ্যাপ্টারের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, যেটা হিউম্যান ফিজিওলজির মধ্যে আছে। পরিপাক এবং শোষণ, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এই প্রসঙ্গেই আমরা ইন্ট্রোডাকশন দিয়ে আজকে শুরু করব। কিছু প্রাথমিক কথাবার্তা আমাদের এখানে আলোচনা করার বিশেষ প্রয়োজন রয়েছে। যেমন আমাদের মানবদেহ বা যে কোনো জীবদেহই কিন্তু খাদ্যের চাহিদা, জীবদেহেই কিন্তু খাদ্যের চাহিদা অপরিহার্য। খাদ্য ছাড়া কোনো প্রাণী বা কোনো জীব কিন্তু জীবন ধারণ করতে পারবে না। বেসিক ক্রাইটেরিয়া, মৌলিক চাহিদা প্রাণী মানুষের ক্ষেত্রে অন্ন বস্ত্র বাসস্থান হয়ে থাকলেও যে কোনো জীবের ক্ষেত্রে একটা কমন ক্রাইটেরিয়া হচ্ছে ফুড বা খাদ্য। স্বভাবত এখানে প্রশ্ন আসছে যে আমরা খাদ্য কেন খাই, ফুড আমরা কেন খাই? খাদ্যের জন্যই মানুষ তাদের কর্মসংস্থানে নিযুক্ত। টাকা পয়সার পেছনে মানুষ ছুটছে ঠিকই, কিন্তু তার পেছনে অলক্ষ্যে যে কারণটা লুকিয়ে আছে সেটা কিন্তু খাদ্য। খাদ্য খাদ্য পাওয়ার জন্যই মানুষ আর্ন করছে, মানুষ কর্মসংস্থানে নিযুক্ত হচ্ছে, সব কিন্তু নিজের পেটের জ্বালায়। সব খাদ্যের জন্যই। তো এখান থেকে আমাদের প্রশ্ন একটা আসতেই পারে, বা প্রশ্ন যেটা স্বাভাবিকভাবেই মানুষের মনে আসছে, যে খাদ্য আমরা কেন খাবো, খাদ্যই কেন খাবো? খাদ্য আমরা খাই বেসিক্যালি দুটো কারণে। খাদ্য থেকে আমরা নিউট্রিয়েন্টস পেয়ে থাকি, টু অ্যাচিভ নিউট্রিয়েন্টস, পুষ্টি, এবং কাজ করার সামর্থ্যকে আমরা সবাই জানি, ফিজিক্সে পড়েছি আমরা, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এই শক্তি আমরা পাচ্ছি সেটা কিন্তু খাদ্য থেকে। শক্তি আমরা পাচ্ছি খাদ্য থেকে। তো দ্যাটস ওয়াই খাদ্য আপারমোস্ট প্রত্যেকটা জীবের ক্ষেত্রে গ্রহণযোগ্য, এবং খাদ্য ছাড়া কোনো মানুষই কিন্তু জীবন ধারণ করতে পারবে না। তো এখান থেকে আমাদের ফার্স্টেই আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করেই ফেলি, যেটা ফুড থেকে আমরা পাই নিউট্রিয়েন্টস। খাদ্য থেকে আমরা কী পাই? খাদ্য থেকে আমরা পাই পুষ্টি। পুষ্টি। এবার আমাদের এখান থেকে একটা জিনিস জানা খুব দরকার, পুষ্টি কত রকমভাবে হতে পারে, বা নিউট্রিয়েন্টস কত রকম বা কত প্রকারে হতে পারে। নিউট্রিয়েন্টসকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারবো। এটা হচ্ছে ইনঅর্গ্যানিক, আর হচ্ছে অর্গ্যানিক, অজৈব এবং জৈব। ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক কম্পাউন্ড সম্বন্ধে আমাদের সকলেরই প্রাথমিক ধারণা আছে। এবার ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টস, দে আর দ্য সিম্পলিয়েস্ট নিউট্রিয়েন্টস ইন দ্য ওয়ার্ল্ড। সিম্পলিয়েস্ট নিউট্রিয়েন্টস হয়ে থাকে। ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস বা ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টসের মধ্যে কী পড়বে? ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টসের মধ্যে আমাদের যেটা পড়বে সেটা হচ্ছে বিভিন্ন রকম মিনারেলস, জল আর ভিটামিনস। এরা কি করে? এরা আমাদের দেহকে সাপোর্ট করে বা আমাদের দেহকে হেল্প করে। মানে কি করে? যেমন এরা কিন্তু আমাদের জন্য আবশ্যিক নয়, অত্যাবশ্যক নয়। এরা ছাড়া যে আমাদের দেহ যে গঠিত হবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। জল অবশ্যই গঠিত হবে, জল ছাড়া হবে না। কিন্তু বাকি যে মিনারেলস বা ভিটামিনস, সেগুলো কিন্তু অপরিহার্য নয়। যেমন আমাদের চোখের দৃষ্টির ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা ভিটামিন এ জাতীয় কিছু, ভিটামিন এ আমাদের প্রয়োজন অবশ্যই হয়। সো ভিটামিন এ আমাদের দেহকে সাপোর্ট করবে, বা ভিটামিন, মিনারেলস, H2O, এই সমস্ত ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টসগুলো আমাদের দেহকে সাপোর্ট করছে। ইট সাপোর্টস আর হেল্পস আওয়ার বডি। তাই জন্য এদেরকে আমরা কি বলি? তাই জন্য এদেরকে আমরা বলে থাকি মাইক্রো নিউট্রিয়েন্টস। এদেরকে আমরা বলে থাকি মাইক্রো নিউট্রিয়েন্টস মানে এদের আমাদের দেহ গঠনের জন্য এদের পরিমাণটা স্বল্প, বা এরা আবশ্যিক নয়, এবং এরা আমাদের দেহ গঠনের জন্য মুখ্য ভূমিকাও পালন করে না, গৌণ ভূমিকা পালন করে থাকে, এবং আমাদের দেহ গঠনের জন্য এটা অল্প পরিমাণে প্রয়োজন হয় বলে একে আমরা মাইক্রো নিউট্রিয়েন্টস বলে থাকছি। এবার আমরা যাবো যে ইনঅর্গ্যানিক যে সমস্ত নিউট্রিয়েন্টস আছে, তারা কম্পাউন্ড হয়ে বা তারা যুক্ত হয়ে আমাদের গঠন করবে অর্গ্যানিক কম্পাউন্ড। যেমন অর্গ্যানিক নিউট্রিয়েন্টস, এটা কম্পাউন্ড হবে যে অর্গ্যানিক ফর্ম করবে। অর্গ্যানিকের মধ্যে কী পড়বে? অর্গ্যানিকের মধ্যে পড়বে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিনস আর লিপিডস। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড
এরা কিন্তু আমার অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে পড়ছে এবং এরা দেহ গঠনের জন্য অপরিহার্য, এরা দেহ গঠনের জন্য অপরিহার্য। সো এই জন্যে আমরা বলে থাকি যে এবং যেমন কম্পাউন্ড মানে এটা কম্পাউন্ড করছে মানে ইনঅর্গানিক যৌগগুলো যুক্ত হয়ে একে অপরের মধ্যে বিভিন্ন বন্ড ফর্মেশনের মাধ্যমে অর্গানিক কম্পাউন্ড যুক্ত করছে। মনে রাখতে হবে বন্ড ফর্মেশনের মাধ্যমে, কথাটা ইম্পর্টেন্ট কিন্তু। যেমন আমাদের CO2 এটা অবশ্যই একটা ইনঅর্গানিক প্লাস H2O, এটা কী করছে C6H12O6 গ্লুকোজ, বোঝা যাচ্ছে এখান থেকে। এবং আমাদের এখান থেকে খুব ইম্পর্টেন্ট যে এই অর্গ্যানিক কম্পাউন্ডগুলো, এই যে অর্গ্যানিক কম্পাউন্ড এইগুলো কিন্তু আমাদের দেহ গঠনের জন্য অপরিহার্য। কোনো জীব দেহই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ছাড়া করতে পারবে না। আমাদের দেহে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কার্বোহাইড্রেট এবং আমাদের দেহ গঠনের জন্য এগুলো কিন্তু অপরিহার্য। সেই জন্য এদেরকে আমরা বলে থাকছি ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা প্রক্সিমেটেড নিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে কি, এরা আমাদের দেহ এই নিউট্রিয়েন্টস ছাড়া গঠিত হতে পারবে না। তাই জন্য এদেরকে আমরা অর্গ্যানিক নিউট্রিয়েন্টসগুলোকে আমরা কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টস বলছি। অর্গ্যানিক নিউট্রিয়েন্টসগুলো অবশ্যই ইনঅর্গ্যানিক নিউট্রিয়েন্টসগুলো কম্পাউন্ড হয়ে বিভিন্ন বন্ড ফর্মেশনের মাধ্যমে অর্গ্যানিক নিউট্রিয়েন্টসগুলো গঠন করছে। তো সেটাই আমাদের এখানে নিউট্রিয়েন্ট সংক্রান্ত যেটা মূল বিষয় সেটা হচ্ছে অর্গানিক্স। এবং এইগুলোই আমরা বিভিন্ন প্রকার খাদ্যের মাধ্যমে ইনঅর্গ্যানিক অর্গানিক গঠন করে থাকি এবং এখান থেকে আমরা পুষ্টি লাভ করে থাকি। ওকে, আচ্ছা, এবার তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে এক্ষেত্রে সেটা হচ্ছে এবার খাদ্য আমরা গ্রহণ করছি, নিউট্রিয়েন্টস পেলাম, পুষ্টি পেলাম, শক্তি করে পাচ্ছি। আমাদের মনে রাখতে হবে এই সমস্ত যেগুলো আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটস, এরা কিন্তু বিভিন্ন রকম সিম্পলেস্ট পদার্থ থেকে তারা বিভিন্ন রকম বন্ড ফর্মেশনের মাধ্যমে তৈরি হয়েছে। তারা বন্ড ফর্মেশনের মাধ্যমে তৈরি হয়েছে। যেমন কার্বোহাইড্রেট, মনোস্যাকারাইডসরা বিভিন্ন রকম আমাদের বন্ড দ্বারা ফর্মেশনের মাধ্যমে তৈরি হয়েছে কার্বোহাইড্রেট। প্রোটিনস তারা অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ড মাধ্যমে আমাদের তৈরি হয়েছে প্রোটিনস। তাই স্বভাবতই আমরা যখন প্রোটিন বা কার্বোহাইড্রেট বা লিপিড যে কোনো অর্গানিক নিউট্রিয়েন্টস গ্রহণ করছি খাদ্য হিসেবে, তখন আমরা দেখব যে আমাদের মানবদেহের বিভিন্ন অঙ্গে বা বিভিন্ন অংশে বলতে গেলে এই খাবারগুলোর মধ্যে যে বা এই কার্বোহাইড্রেট বা প্রোটিন বা লিপিড জাতীয় যে খাবার, তাদের মধ্যবর্তী যে বন্ড, তারা যে বন্ড গঠনের মাধ্যমে ফর্ম করছে সেই বন্ডগুলো ব্রেক করে। কথা বোঝা গেল? বন্ডগুলো ব্রেক করার জন্য যে হিফটি অ্যামাউন্ট অফ এনার্জি উৎপন্ন হয় বা এটিপি উৎপন্ন হয়, বন্ড যখনই ব্রেক করবে তখন আমরা এনার্জি পাবো। বন্ড যখন ফর্ম করবে তখন আমাকে এনার্জি দিতে হবে, আর যখন বন্ড ব্রেক করবে ওই এনার্জিটা আমি গেইন করব এবং ওই এনার্জিটাই আমাদের কি কাজ করতে সাহায্য করবে। আমরা জানি কার্য শক্তি পরস্পর রূপান্তরযোগ্য, তো এই এনার্জিটাই আমাদের কাজ করতে আমাদের শরীরকে সাপোর্ট করবে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? এখান থেকে আমরা দেখলাম যে আমি একটা যে কোনো দেখাচ্ছি, প্রোটিনস অ্যামাইনো অ্যাসিড এরা পেপটাইড বন্ড গঠনের মাধ্যমে আমাদের প্রোটিন গঠন করছে। এই প্রোটিনটা যখন আমি খাদ্যের মাধ্যমে গ্রহণ করলাম, am I clear to it? প্রোটিন যখন আমি খাদ্যের মাধ্যমে গ্রহণ করছি তখন এই যে পেপটাইড বন্ডটা এটা ব্রেক করবে এবং এটা কি করবে, এটিপি আমার ফর্ম করবে। এবং এই যে এটিপি আমরা জানি এটিপি হচ্ছে কি এনার্জি কারেন্সি। সো এই জন্যই আমরা এটিপিটাকে শক্তি হিসেবে ব্যবহার করে থাকি। এই জন্যই আমরা বেসিক্যালি খাদ্যটা গ্রহণ করে থাকছি, আর খাদ্য গ্রহণের আমার এই উদ্দেশ্যগুলোই প্রয়োজন। ব্যাস, তাই খাদ্য আমরা কেন গ্রহণ করলাম এবং খাদ্যের প্রয়োজনীয়তা আমাদের শরীরে কী কী সেই বিষয়ে আমরা একটু দেখলাম। এবার আমাদের প্রশ্ন, আমরা যে খাদ্যটা গ্রহণ করছি সেটা কি সেই অবস্থায় শরীর গ্রহণ করবে বা সেই অবস্থায় শরীর সেটাকে অ্যাবসর্ব করে শক্তিমান করবে? খাদ্য আমরা গ্রহণ করছি একটা অবস্থাতে ঠিকই, যেমন আমরা ভাত খাচ্ছি, ভাত আর তো ভাতই থেকে যাচ্ছে না ভিতরে। মানে কি বলতে চাইছি আমি, ভাতকে শরীর যখন পাচিত করবে বা পরিপাক করবে, পরিপাক কথাটা এখান থেকে মানে পরিপাক মানে বিশ্লেষণ বলতে গেলে, ভালো করে ভালোবাসায় বলতে গেলে বিশ্লেষণ হবে সে খাবারগুলো, তাদের মধ্যে বন্ড ব্রেক করবে, তারা বিশ্লিষ্ট হবে, তারা যে জাতীয় যৌগ সেই জাতীয় যৌগগুলো যে সিম্পলেস্ট সাবস্টেন্স থেকে তৈরি হয়েছিল সেই সাবস্টেন্স ফর্ম করবে, আবার কী হবে, বন্ড ব্রেক করার মাধ্যমে, বন্ড ব্রেকিংয়ের মাধ্যমে, এবং যখন সেটা সিম্পলেস্ট ফর্মে পরিণত হবে সেইটাকে আমরা বলছি পরিপাক। এবং কি যে
এবং সিম্পলেস্ট ফর্মে পরিণত হতে হতে, কমপ্লেক্স থেকে সিম্পলিতে পরিণত হতে হতে আমার প্রচুর পরিমাণে এখানে এনার্জি আমি গেন করব। এই এনার্জিটাই আমার কিন্তু এখানে এটিপি ফর্ম করছে বা শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমার ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই যে ঘটনাটা, এই যে কমপ্লেক্স ফুড সাবস্টেন্সের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সিম্পল কম্পাউন্ডে বা সিম্পল সাবস্টেন্সে, সিম্পল এবং অ্যাবসর্বেবল মানে সরল শোষণযোগ্য ফর্মে পরিণত হওয়ার যে ঘটনা বা প্রক্রিয়া, তাকে আমরা ডাইজেশন বা পরিপাক বলে থাকি। তাহলে আমরা ডাইজেশনের সংজ্ঞা কি বলতে পারি? দ্য প্রসেস অফ কনভার্সন অফ কমপ্লেক্স ফুড সাবস্টেন্সেস টু সিম্পল অ্যাবসর্বেবল ফর্ম ইজ কল্ড ডাইজেশন। ডাইজেশন হচ্ছে একটা মেকানিক্যাল এবং এটা হচ্ছে একটা বায়োকেমিক্যাল প্রসেস। মেকানিক্যাল কারণ আমরা যখন খাবার গ্রহণ করছি দাঁতের মাধ্যমে আমরা চেবাচ্ছি, বা মুখবিহরে বিভিন্ন খাদ্যের আমরা চেবাচ্ছি দাঁতের মাধ্যমে, সেটা একটা মেকানিক্যাল প্রসেস। বায়োকেমিক্যাল প্রসেস নিয়ে আমাদের পুরোপুরি আলোচনাটা হবে এখন। হ্যাঁ, যে শরীরে খাবার গ্রহণ করার পর বিভিন্ন রকম রাসায়নিক প্রক্রিয়া, বিভিন্ন রকম উৎসেচক, এনজাইমস, হরমোনস, ভিটামিনস, কত কিছু ক্রিয়া করবে একটা খাবারের উপর, তবে একটা খাবারকে আমরা শোষণ করতে পারছি। আমরা একটা খাবার খেয়ে নিলাম, আমরা সেটাকে শরীরে ভিজে গেল, যেটাকে আমরা বলি, এত সহজ নয়। প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত কমপ্লেক্স। এমনিতে এটাকে কমপ্লেক্স প্রক্রিয়া বলে না, এবং আমরা জানি যে একটা কমপ্লেক্স প্রক্রিয়া এতটাই কমপ্লেক্স যে এইটা কিন্তু শুধুমাত্র একটা সেল বা একটা টিস্যু বা একটা অর্গ্যানের মাধ্যমে সম্ভব নয়। এই প্রক্রিয়াটা সম্পন্ন হওয়া জাস্ট একটা অর্গ্যানের মাধ্যমে সম্পন্ন নয়। এগুলো অনেকগুলো অর্গ্যান একসঙ্গে কাজ করে একটা মানে তন্ত্র গঠন করছে, সিস্টেম গঠন করছে। আমরা জানি জীবদেহ গঠনে ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। যখন একে অপরের সঙ্গে মিশে কলার সমষ্টি, অঙ্গ সমষ্টি হচ্ছে তন্ত্র বা সিস্টেম। এই সিস্টেম, তাহলে এই এইটাকে আমরা পরিপাক তন্ত্র বলে থাকছি। যে তন্ত্রে মানব দেহের যে তন্ত্রে খাদ্য গ্রহণ, গৃহীত খাদ্যের শোষণ বা গৃহীত খাদ্যের পরিপাক, হ্যাঁ, পাচিত খাদ্যের শোষণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ হয়, তাহলে সেই তন্ত্রটাকে আমরা বলে থাকছি পৌষ্টিক তন্ত্র। এটা একটা সিস্টেম, একটা কমপ্লেক্স সিস্টেম। এবং এই সিস্টেমে আমরা অসংখ্য গ্ল্যান্ড পাবো, অবশ্যই বিভিন্ন রকম নালী পাবো, বিভিন্ন রকম অর্গ্যান পাবো। তাহলে আমরা এবার এন্ট্রি করছি পৌষ্টিক তন্ত্রতে। এতক্ষণ আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে ছিলাম, এবার আমরা মেন চ্যাপ্টারের যে বিষয়বস্তু সেখানে আমরা এন্ট্রি করছি। তাহলে এতটা পর্যন্ত মনে হয় আমার সবার কাছে ক্লিয়ার। এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে কি, যে আমাদের মানে পৌষ্টিক তন্ত্র যেটা এলিমেন্টারি সিস্টেমের মেনলি দুটো অংশ, এলিমেন্টারি সিস্টেম, এটার দুটো পার্ট। একটাকে আমি বলতে পারি এলিমেন্টারি ক্যানাল, ওটা খুব ছোটো। আর এটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এলিমেন্টারি ক্যানাল মানে হচ্ছে পরিপাক নালী, আর ডাইজেস্টিভ গ্ল্যান্ড মানে হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি। তাহলে এলিমেন্টারি সিস্টেমটা দুটো পার্টে বিভক্ত, সেটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল আর ডাইজেস্টিভ গ্ল্যান্ড। এলিমেন্টারি ক্যানাল আর ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তাহলে আমরা এখন যে বিষয়টা নিয়ে কনসেন্ট্রেট করবো সেটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল হচ্ছে একটা নালীপথ, সিম্পলি একটা নালী। ক্যানাল মানে বুঝতে পারছি আমরা, টিউবওয়েল জাতীয় কিছু একটা নালী। এই নালীটা কোথা থেকে বিস্তৃত? এই নালীটা আমাদের মুখগহ্বর থেকে একদম আমাদের পায়ু পর্যন্ত বা অ্যানাস পর্যন্ত বিস্তৃত। এইটা আমাদের বাক্কাল ক্যাভিটি বা মুখগহ্বর থেকে বা মুখ থেকে বলতে গেলে আরও ভাষায় আমাদের একদম পায়ু পর্যন্ত বিস্তৃত। ক্লিয়ার? তাহলে আমরা যদি এলিমেন্টারি ক্যানালে আমাদেরকে কেউ ডেফিনেশন জিজ্ঞেস করে, যেহেতু 11 পরীক্ষায় ডেফিনেশন আসতেই পারে, নিটে না এলেও, তাহলে এলিমেন্টারি ক্যানালে আমরা সংজ্ঞা বলবো যে আমাদের মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত যে নালীতে খাদ্য গ্রহণ, একই সংজ্ঞা, গৃহীত খাদ্যের পরিপাক, পাচিত খাদ্যের শোষণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ ঘটে, তাকে আমরা বলে থাকি এলিমেন্টারি ক্যানাল। এলিমেন্টারি ক্যানাল, তাহলে আমরা এলিমেন্টারি ক্যানালের বিভিন্ন অংশ থাকে। এলিমেন্টারি ক্যানালের অংশগুলো আমি একটু তোমাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে মুখ, গলবিল, ফ্যারিংস, গ্রাসনালী, ইসোফেগাস, পাকস্থলী, স্টোম্যাক,
আর অন্ত্র বা ক্ষুদ্রান্ত, যাই বলিস ক্ষুদ্রান্ত, এটা হচ্ছে, এটা দুটো আছে, স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, মানে ক্ষুদ্রান্ত স্মল ইন্টেস্টাইন, বৃহদন্ত্র, অন্ত্রের দুটো ভাগ ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, লার্জ ইন্টেস্টাইন, আর লাস্ট পায়ু, অ্যানাস। তাহলে আমাদের যে এলিমেন্টারি সিস্টেমের এলিমেন্টারি ক্যানাল, পরিপাক নালীর, তার অংশগুলো কি কি? মুখ, মাউথ, গলবিল, গ্রাসনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত। এটা এতগুলো জিনিস থাকছে এলিমেন্টারি ক্যানালের মাঝে, হ্যাঁ, বা এলিমেন্টারি ক্যানালে। ওকে, তাই এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার আমরা দেখব আজকে যে এই এলিমেন্টারি ক্যানালের হিস্টোলজি কী বা কলাতাত্ত্বিক গঠন। আমরা যে কোনো এই ফিজিওলজি চ্যাপ্টারে যে কোনো কিছু দেখার আগে তার কলাতাত্ত্বিক গঠন, তার হিস্টোলজিটা আমাদের জানার চেষ্টা করব। আমরা যে কোনো চ্যাপ্টারে হিস্টোলজিটা আগে দেখবো, সবসময় হিস্টোলজিকে প্রাধান্য দেবো, বিকজ হিস্টোলজি জানলেই আমরা সেই বিভিন্ন অর্গ্যানস বা তার টিস্যু, বিভিন্ন সেলস এর নাম জানতে পারবো, এবং তাদের কাজ জানলেই আমরা মোটামুটি একটা চ্যাপ্টার সম্বন্ধে বেসিক আইডিয়া আমাদের কিন্তু চলে আসবে। এবং কনসেপশন আমাদের অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, যাতে কোনো রকম কম্পিটিটিভ পরীক্ষাতেও যেন অসুবিধা না হয়। ওকে ওকে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিস্টোলজি অফ এলিমেন্টারি ক্যানাল। এই ব্যাপারটা আমাদের খুব ইম্পর্টেন্ট, হিস্টোলজি অফ এলিমেন্টারি ক্যানাল। আমরা যদি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারি তাহলে প্রায় 20% কভার হবে এখান থেকে কোশ্চেন্স। ওকে, তাই হিস্টোলজি বা কলাস্থানিক গঠন কার? এলিমেন্টারি ক্যানাল বা আমাদের পরিপাক নালীর। বেশ, আমরা পরিপাক নালী যদি প্রস্থচ্ছেদ দেখি, পরিপাক নালী আমি প্রথমেই বলেছি মুখগহ্বর থেকে একদম পায়ু পর্যন্ত বিস্তৃত, মুখগহ্বর থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত ধরলাম, এটা আমার পরিপাক নালী। এটা মুখ, এখান থেকে পরিপাক নালীটা সূত্রপাত, আর এইখানে আমার পায়ু আছে, এই অ্যানাস পর্যন্ত বিস্তৃত। তো এটা বুঝতেই পারছি এটা লেন্থটা কিন্তু বেশ বড়সড়ই হবে একদম, এবং এটার লেন্থটা ডিপেন্ড করে অবশ্যই কোন প্রাণীর ক্ষেত্রে, বা অবশ্যই সেটা নির্ভর করে মানুষের উচ্চতা ক্ষেত্রে, মানুষের উচ্চতা ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এটার অ্যাপ্রক্সিমেটলি এটা হয়ে থাকে 6 থেকে 9 মিটার পর্যন্ত লেন্থটা, এটা লেন্থ 6 থেকে 9 মিটার পর্যন্ত হয়ে থাকে এর লেন্থটা। এখান থেকে একটা কোশ্চেন্স কিন্তু খুব ভালো ফর্ম হতে পারে। আমরা দেখি যারা হার্বিভোর মানে তৃণভোজী প্রাণী, তাদের এলিমেন্টারি ক্যানালের লেন্থটা বড় হবে না ছোট হবে? কোশ্চেন্স, এলিমেন্টারি ক্যানালের শেপটা হার্বিভোরসের ক্ষেত্রে বড় হবে না ছোট হবে? তোমরা অবশ্যই ট্রাই করো এইটার। এবং কার্নিভোরদের ক্ষেত্রেও এটা কি হবে? বড় হবে বা লেন্থটা ছোট হবে না বড় হবে? অবশ্যই হার্বিভোরদের ক্ষেত্রে এটা বড় হবে, কারণ হার্বিভোররা আমার সেলুলোজ ভক্ষণ করে, তৃণভোজী প্রাণীরা সেলুলোজ ভক্ষণ করে, এবং সেলুলোজ এটা কার্বোহাইড্রেট, এটা পাচরিত করতে বা এটা সহজ পাচ্য নয় কিন্তু, বা এটাকে পরিপাক করতে পরিপাক নালীর মধ্যে অনেকক্ষণ বেশি থাকতে হয় সেলুলোজটাকে। দ্যাটস ওয়াই সেলুলোজ পাচন করতে অনেক বেশি সময় লাগে। এই জন্যই যারা হার্বিভোর হয়ে থাকে তাদের এলিমেন্টারি ক্যানালের লেন্থটা বড় হয়ে থাকে। বিপরীতক্রমে কার্নিভোরদের ক্ষেত্রে কেন হবে সেটা তো সবাই বুঝতে পারছে এবার। বেশ, এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই প্রস্থচ্ছেদ যদি আমরা নিই এই এলিমেন্টারি ক্যানালের বাইরে থেকে ভিতরের দিকে, ফ্রম দ্য আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস, আমরা 4টে ভাগ পাবো, এটার 4টে স্তর পাবো, 4টে লেয়ার পাবো। হ্যাঁ, কি কি? 1, সিরোসা বা মিজোথেলিয়াম, মাস্কুলারিস পেশিস্তর, এটাকে সেরোসা টিউনিকাও অনেক কোনো বই লেখা যেতে পারে। সেরোসা টিউনিকা, টিউনিক মানে হচ্ছে আবরণ, হ্যাঁ, সেরোসা টিউনিকা মানে হচ্ছে বাইরের স্তরের যে স্তরটা সেটা হচ্ছে সেরোসা টিউনিকা। মাস্কুলারিস, তারপর হচ্ছে সাবমিউকোসা, অর্ধশ্লেষ্লা স্তর, বাপরে বাংলা কঠিন, আর মিউকোসা শেষলা স্তর। যাই হোক, বাংলা হয়তো উচ্চারণটা আমার ভুল হতে পারে। যাই হোক, তো বাইরে থেকে ভিতরের দিকে এলিমেন্টারি ক্যানালকে যদি আমরা দেখতে এটা প্রস্থচ্ছেদ নিই, তা আমরা দেখতে পাবো সবচেয়ে বাইরে আউটার মোস্ট যে লেয়ারটা সেটা হচ্ছে সিরোসা,
মানে দেখা যাচ্ছে কি, আই থিঙ্ক ইট ইজ ভিজিবল। ওকে, এলিমেন্ট, তারপরে হচ্ছে সেকেন্ড পার্ট মাস্কিউলারিস, থার্ড পার্ট মিউকোসা, ফোর্থ পার্ট মিউকোসা। 4টে পার্ট। এই বিষয়ে কোনো কারো সন্দেহ থাকার কোনো কথা নেই। বেশ, এবার এক একটা লেয়ার সম্বন্ধে আমরা ডিপে যাব। এবারে একটা জিনিস, এই মিউকোসার স্তরের ভিতরে লিউমেন থাকে, মিউকোসার ভিতরে লিউমেন থাকে। এটা কিন্তু কোনো স্তর নয়, হ্যাঁ, লিউমেনেই খাবার কিন্তু আসে বা খাবার লিউমেন থাকে। যে কোনো গ্ল্যান্ডের বা যে কোনো আমাদের এলিমেন্টারি কারণে লিউমেনের মাধ্যমে খাবারটা পরিবাহিত হয় বা লিউমেনে খাবার থাকে, যাই হোক। এবার আর খাবারের সংস্পর্শে যে স্তরটা থাকে প্রত্যেক সেটা হচ্ছে মিউকোসা। সেই জন্য সিরোসা, মাস্কিউলারিস, সাবমিউকোসার, মানে এটা স্থান ভেদে বলতে এলিমেন্টারি কানালের বিভিন্ন জায়গায় এই 3টে অংশের খুব একটা বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না বা বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। সিরোসা, মাস্কিউলারিস, সাবমিউকোসা প্রত্যেকের কাজ মোটামুটি একরকম। তো কেউ স্ট্রেংথ প্রদান করে, কেউ ফ্লেক্সিবিলিটি প্রদান করে, এরকম কোনো কোনো লেয়ারে বিভিন্ন রকম কাজ আছে। বাট বেসিক কনসেপ্ট বা তোর বলতে পারিস যে এর যে গঠন, স্ট্রাকচারাল গঠনটা প্রায় একই। কিন্তু মিউকোসার গঠন কিন্তু স্থান ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। কীভাবে, কেনই হয়ে থাকে? বিকজ মিউকোসা কিন্তু খাবারের প্রত্যক্ষ সংস্পর্শে থাকছে, ফিজিক্যাল কন্ট্যাক্টে থাকছে মিউকোসা, এবং তাই যে ফাংশনটা আমার স্টোম্যাকে হবে সে ফাংশন তো ইন্টেস্টাইনে হবে না। যে ফাংশনটা স্টোম্যাকে হবে, সে ফাংশনটা তো মুখবিবরে হবে না। যে ফাংশনটা ওসোফেগাসে হবে সে ফাংশন তো ফ্যারিংসে হবে না। তাই যেহেতু খাদ্যের পরিপাকটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাদ্যের পরিপাক হচ্ছে, এবং সেই জন্যই এই যে প্রত্যক্ষ সংস্পর্শে থাকা মিউকোসার স্তরে বিভিন্ন রকম বৈচিত্র্য পরিলক্ষিত হয় আমরা এই ব্যাপার নিয়ে জানবো অবশ্যই। তার আগে আমরা সিরোসা নিয়ে প্রথমে আলোচনা করি। সিরোসা বা মেসোথিলিয়াম। তো আমরা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি বলতে পারি, যে এটা দ্য আউটার মোস্ট লেয়ার, সবচেয়ে বাইরের স্তর। এবং আমরা দেখব যে আমাদের পৌষ্টিক নালীর যে বক্ষ গহ্বরের অংশ, আমাদের পৌষ্টিক নালীর যে বক্ষ গহ্বরে অবস্থিত যে শিরাস্তর, সেটার কিন্তু শিথিল তন্তুকলা দ্বারা গঠিত। বোঝা গেল? মানে পৌষ্টিক নালী, এলিমেন্টারি কানালে উদর গহ্বর, বক্ষ গহ্বর, উদর গহ্বর, শনি গহ্বর আছে। তার মধ্যে বক্ষ গহ্বরের যে শিরাস্তরটা, সেই শিরাস্তরটা শিথিল তন্তুময় কলা দ্বারা গঠিত। ওকে, আর আমাদের উদর গহ্বর আর যে শনি গহ্বরের শিরাস্তরটি, সেটা যে স্তরটিকে যা আবৃত করে রাখছে তার নাম হচ্ছে পেরিটোনিয়াম। ইম্পর্টেন্ট, পেরিটোনিয়াম। তাহলে আমরা উদর গহ্বরের যে শিরাস্তরকে যেটা আবৃত করে রাখছে সেটা কি বলতে পারি, উদর গহ্বরের আর শনি গহ্বরে, উদর গহ্বর আর শনি গহ্বর, সেটা কি, সেটা হচ্ছে পেরিটোনিয়াম। লেখা কি বোঝা যাচ্ছে? যাই হোক, আর যেটা বক্ষ গহ্বরে থাকছে সেটাকে আমরা কি বলে থাকি, বক্ষ গহ্বরে যেটা থাকছে সেটাকে আমরা শিথিল তন্তুময় কলা, ফাইব্রাস টিস্যু। হ্যাঁ, ফাইব্রাস টিস্যু। আচ্ছা বেশ, তাহলে আমরা এবার যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটু যান্ত্রিক ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আউটার মোস্ট লেয়ার সেটা হচ্ছে সিরোসা আমরা দেখলাম। এটা হচ্ছে সবচেয়ে বাইরের অংশ আমাদের এলিমেন্টারি ক্যানালের, এবং সিরোসার মানে আমাদের যে পৌষ্টিক নালী এলিমেন্টারি ক্যানাল, এই পৌষ্টিক নালীর যে উদর গহ্বর এবং শনি গহ্বরের অংশটি যে শিরাস্তরটি আবৃত করে রাখে তাকে আমরা পেরিটোনিয়াম বলে থাকি। পেরিটোনিয়াম আর বক্ষ গহ্বরের শিরাস্তরটিকে যে আবৃত করে রাখে তাকে বলে শিথিল তন্তুময় কলা। উদর গহ্বরে পেরিটোনিয়াম, বক্ষ গহ্বরে শিথিল তন্তুময় কলা। পেরিটোনিয়াম আবার ভিতর থেকে বাইরের দিকে দুটো পর্দা দ্বারা বেষ্টিত থাকে। পেরিটোনিয়াম ভিতর থেকে বাইরের দিকে দুটো পর্দা বেষ্টিত থাকে। কি একটা হচ্ছে ভিসেরাল পেরিটোনিয়াম, একটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। ইম্পর্টেন্ট
খুবই ইম্পর্টেন্ট। ভিসেরাল পেরিটোনিয়াম আর প্যারাইটাল ভিসেরাল পেরিটোনিয়াম আর প্যারাইটাল পেরিটোনিয়াম কি? ভিসেরাল পেরিটোনিয়াম হলো এই পেরিটোনিয়াম পদ্ধতি অভ্যন্তরীণ অঙ্গগুলিকে আবৃত করে রাখে। আমাদের দেহের যে অভ্যন্তরস্থ অঙ্গ তাদেরকে আবৃত করে রাখে ভিসেরাল পেরিটোনিয়াম। আর যে প্যারাইটাল পেরিটোনিয়াম হচ্ছে এই পেরিটোনিয়াম পদ্ধতি উদর গহ্বরে প্রাচীর গাত্রে অন্তঃস্থ স্তর গঠন করে। ইম্পর্টেন্ট উদর গহ্বরে শনি গহ্বরে পেরিটোনিয়াম পর্দা, সেটা স্তরটি পেরিটোনিয়াম পর্দা থাকছে। এবং উদর গহ্বরে যে ভিসেরাল পেরিটোনিয়ামটি আমাদের দেহের অভ্যন্তরীণ অঙ্গসমূহকে আবৃত করে। আর যে প্যারাইটাল পেরিটোনিয়াম সেটা হচ্ছে এটা আমাদের উদর গহ্বরে প্রাচীর গাত্রস্থ অন্তঃস্থ স্তর গঠন করে। এটা মেনলি আমরা দেখব যে এই শিরোসার আমাদের যদি আবরণ দেখি আমরা, তো শিরোসার আবরণ হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সরল স্তম্ভাকার আবরণী কলা। আমরা এপিথেলিয়াম টিস্যু অবশ্যই আমরা কলা অধ্যায় সবাই দেখেছি। আবরণী কলায় এপিথেলিয়ামে সরল স্তম্ভাকার আবরণী কলা বা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম পড়েছি। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কি এটা আমি একটু জাস্ট এক কথা বলেছি। এইটা এই যে এই পর্দা ভিত্তি পর্দার উপরে এই যে এই পর্দাটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, কিন্তু এখানে একটা এক্সেপশন আছে কেবল, একটা এক্সেপশন, সেটা হচ্ছে আমাদের যে ওসোফেগাস গ্রাসনালী, যেটা আমাদের গ্রাসনালী ওসোফেগাস, তার যে এই যে শিরোসা সেটা কিন্তু হোয়াইট ডেন্স ফাইব্রাস টিস্যু দ্বারা নির্মিত থাকে। কি দিয়ে? হোয়াইট ডেন্স ফাইব্রাস টিস্যু, শ্বেত ঘন ফাইব্রাস মানে হচ্ছে তন্তুময় আবরণী কলা। এই জন্যই এটা কিন্তু স্ট্রেংথ প্রদান করতে ব্যবহৃত হয়। অসোফেগাসের ক্ষেত্রে এটা স্ট্রেংথ প্রদান করে। অসোফেগাস কি করে? স্ট্রেংথ প্রদান করে। বলতে কিরকম? যেমন আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক মানুষ কিন্তু হয় এরকম, কিছু কিছু মানুষ, অনেক মানুষ হয় যারা ট্যালেন্ট অফ ইন্ডিয়াতে আমরা দেখতে পাবো, যদি সার্চ করি গুগলে, কাঁচ চিবে খেয়ে নিচ্ছে। হাউ ইজ ইট পসিবল? আরে ভাই, কাঁচ যদি আমরা খেয়ে নিচ্ছি তো আমাদের গলা টলা কেটে একদম নারী হাতে চলে আসার কথা, কিন্তু সেটা হচ্ছে না, বিকজ এটা এতটাই স্ট্রেংথ হয়। তাই বলে একটু ট্রাই, নেভার ট্রাই এট হোম। হ্যাঁ, আমি কখনোই বলছি না আমাদের ক্ষেত্রে হয়তো সেটা হবে না, তাই জন্য হয়তো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, বাট নেভার ট্রাই ইট অ্যাট হোম। কিন্তু এটা হয়, কিন্তু এটা করে অনেকেই। দেখতে পাবে যে তারা খেয়ে নিচ্ছে, কাঁচ চিবে খেয়ে নিচ্ছে। কি হবে তাহলে? তাদের এই যে গ্রাসনালী যেটার মাধ্যমে কাঁচটা আসছে, সেখানে অসোফেগাসে যে হোয়াইট ডেন্স ফাইবার টিস্যু থাকছে, যেটা হচ্ছে শিরোসার স্তর, সেটা এতটাই কিন্তু আমার ডেন্স হয়ে থাকছে যে তারা কিন্তু স্ট্রেংথ প্রদান করছে, তা কাঁচের প্রবেশ ঘটলেও এমনভাবে কিছু ক্ষতি করছে না। তো দিস ওয়াজ অল অ্যাবাউট শিরোসা সম্বন্ধে আমরা যা দেখলাম তা একবার এক ঝলকে দেখে নিই। সেটা হচ্ছে শিরোসা, দ্য আউটার মোস্ট লেয়ার অফ এলিমেন্টারি ক্যানালের যে 4টে স্তর, তার মধ্যে সবচেয়ে বাইরের স্তর হচ্ছে শিরোসা যেটা আমাদের, এটা কিন্তু বেসিক্যালি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়ে থাকে কলা, এবং এটা হোয়াইট ডেন্স ফাইবাস টিস্যুস যেটা ফর্ম করছে সেটা হচ্ছে অসোফেগাসে। এই জন্য এটা প্রচন্ড স্ট্রেংথ প্রদান করে থাকে, যার জন্য আমরা কাঁচকে চিবাতে পারি। কোনো প্রাণী, আমরা নয়, মানুষ। এবং উদর গহ্বরে যেটা আমাদের এলিমেন্টারি ক্যানালের উদর গহ্বর বা শনি গহ্বরের যে শিরাস্তরটি গঠন করে সেটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা দুটো ভাগ, ভিসেরাল পেরিটোনিয়াম আর প্যারাইটাল পেরিটোনিয়াম। ভিসেরাল পেরিটোনিয়াম কি করছে? এই পেরিটোনিয়াম পর্দাটি অভ্যন্তরীণ অঙ্গগুলিকে আবৃত করছে। আর প্যারাইটাল পেরিটোনিয়াম, এই পেরিটোনিয়াম পর্দাটি উদর গহ্বরে প্রাচীর গাত্রের অন্তঃস্থ স্তর গঠন করছে। এতটাই পর্যন্ত ছিল, ব্যাস। আর এটাকে মিসোথেলিয়াম বলছে, এটা শিরোসার অপর নাম মিসোথেলিয়াম। তো যদি কেউ মিসোথেলিয়াম বলে, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই,
সিরোসাকে আমরা মেসোথেলিয়াম বলে জেনে থাকি। বেশ, যাই হোক, এবার আমরা সেকেন্ড লেয়ারটা নিয়ে উই আর গোয়িং টু ডিসকাস। এখন বাজছে দুপুর 12টা। আমি পৃথ্বীশ প্রামাণিক তোমাদের সঙ্গে আলোচনায় যাচ্ছি সেকেন্ড স্তর মাস্কিউলারিস, পেশি স্তর মাস্কিউলারিস। আজকে দিনটা কিন্তু খুব ভালো, এটা স্বীকার করতে হবে। বেশ সানি মর্নিং। বেশ, মাস্কিউলারিস, মাস্কিউলারিস হচ্ছে এই যে এটা হচ্ছে একটা পেশি স্তর। সত্যি কথা বলতে এটা কিন্তু কি মসৃণ পেশি লেয়ার লেয়ারে সঞ্চিত হয়ে এটা তৈরি হয়। It is formed by smooth muscles arranged in layers. It is formed by smooth muscle arranged in layers. ক্লিয়ার? মানে আমরা যদি এরকম ভাবে একটা আঁকার চেষ্টা করে থাকি, তো সাপোজ এটা হচ্ছে এলিমেন্টারি কালারের সবচেয়ে বাইরের স্তর, এটা হচ্ছে সিরোসা। আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো, তাহলেও প্র্যাকটিস হয়ে যাবে। আর এই যে স্তরটা এখানে থাকছে, এই স্তরটা হচ্ছে মাস্কিউলারিস। এবার এখানে একটা প্রশ্ন, মাস্কিউলারিসে আবার দুটো স্তর থাকছে, মাস্কিউলারিস এর আবার দুটো স্তর থাকছে। একটা স্তর হচ্ছে আউটার longitudinal মাসল ফাইবার বা এলএমএফ, এটাকে অনুদৈর্ঘ্য বলে থাকি, বহিস্থ অনুদৈর্ঘ্য। এবং একটা হচ্ছে ইনার সার্কুলার আসলে এটা হচ্ছে আমরা বলে থাকি যে সিএমএফ, আইএমএফ, সরি এলএমএফ এবং সিএমএফ। আচ্ছা, তাহলে ফিরে গেলাম আবার, যেখানে আমরা দেখছিলাম যে এলএমএফ এবং সিএমএফ, একটা হচ্ছে আউটার লংগিটিউডাল মাসল ফাইবার, একটা হচ্ছে আমার বা মাসল লেয়ার বলে থাকি এটাকে আমরা ইনার সার্কুলার মাসল লেয়ার। তো আউটার লংগিটিউডাল এবং ইনার সার্কুলার এই অংশে আমরা বলতে পারি এই দুটো অংশের মাঝখানে আমাদের প্রচুর রক্তবাহ, লসিকাবাহ, তারপর স্নায়ু থাকছে। এই দুটো স্তরের মাঝখানে প্রচুর রক্তবাহ, লসিকা গ্রন্থিও ইম্প্যাক্ট থাকতে পারে, রক্তবাহ, লসিকাবাহ থাকে। এটাকে আমরা বলে থাকি অনুপ্রস্থ, এটাকে অনুদৈর্ঘ্য যাই বলে থাকি চক্রাকার, যাই হোক চক্রাকার। এবং আমরা জানি যে যে কোনো স্তরই হোক তার মধ্যে তো স্নায়ু উদ্দীপনা পরিবহন করতেই হবে, কারণ স্নায়ু উদ্দীপনা পরিবহন ছাড়া তো সেই লেয়ারটা স্নায়ুর অধীনে কি করে থাকছে, তাই না? তাই এই দুটো স্তরের মাঝে বিভিন্ন সংবেদী এবং পরাসংবেদী, আমরা দেখলাম সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, এই সমস্ত নার্ভগুলি প্রবাহিত হয়। এইদিকে আমরা অরব্যাক অফ প্লেক্সাস বলে থাকি। ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড, অরব্যাক অফ প্লেক্সাস। আমরা এই যে বিভিন্ন সংবেদী এবং পরাসংবেদী স্নায়ুগুচ্ছ, এদিকে আমরা প্লেক্সাস বলে থাকি। এই সংবেদী এবং পরাসংবেদী স্নায়ুগুচ্ছ, একে প্লেক্সাস বলে যাচ্ছে। এই যে সমস্ত সংবেদী এবং পরাসংবেদী স্নায়ুগুচ্ছ তারা যারা আউটার লংগিটিউডাল মাসল লেয়ার এবং ইনার সার্কুলার মাসল লেয়ারের মাঝে অবস্থান করছে, তাদেরকে আমরা বলে থাকি অরব্যাক অফ প্লেক্সাস। এটা জেনে নেই, যাই হোক। এবং আরেকটা জিনিস, স্টোমাকের ক্ষেত্রে এই স্টোমাকের ক্ষেত্রে এই যে ইনার সার্কুলার মাসল ফাইবার লেয়ার, যাই হোক, এর ভিতরেও আরেকটা লেয়ার থাকছে, যেটাকে আমরা কি বলছি, OMF, এটাকে অবলিক মাসল ফাইবার। এদের স্থিতিস্থাপকতা প্রদান করা বা ইলাস্টিসিটি প্রদান করা বা ফ্লেক্সিবিলিটি প্রদান করা। আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের সমগ্র এলিমেন্টারি ক্যানালটাই কিন্তু অত্যন্ত স্থিতিস্থাপক বা ইলাস্টিক হয়ে থাকে। যেমন, কেননা আমাদের এলিমেন্টারি ক্যানাল তো এইটুকু, বা যাই হোক, আমরা খাদ্য তো খাচ্ছি এত, অনেক সময় কি হয়, অনেক সময় আমরা ধরলাম দুটো রুটি খাচ্ছি রাত্রে, মা আমাদেরকে বললেন যে আর একটা রুটি কোথাও পেটের মধ্যে নিয়ে নেয়, তা আমরা যদি খেয়েও তো নিচ্ছি, সে যদি খেতে ভালো লাগলো তো খেয়ে নিচ্ছি। তার মানে এইটা কিন্তু আমার ওএমটা কি হচ্ছে, যে
স্টোমাক পাকস্থলী সেটার মানে সাইজটাকে বা শেপটাকে ইনক্রিজ করতে ব্যবহৃত হচ্ছে। সেটা হচ্ছে OMF বা অবলিক মাসেল ফাইবার। ইট ইনক্রিজেস দ্য ভলিউম অফ দ্য সারফেস এরিয়া। তাহলে এই জন্যই আমরা বুঝতে পারছি যে আমাদের পুরো এলিমেন্টারি কানেক্টার এটা কিন্তু একটু ফ্লেক্সিবল হয়ে থাকে। অবশ্যই ফ্লেক্সিবল না ছাড়া কিন্তু কি করে হবে আমরা সহজে বুঝতে পারছি। এবং আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো এই সমস্ত স্তর যে সিরোসা মাস্কিউলারিস সাবমিউকোসা মিউকোসা প্রত্যেকটা স্তরের মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন রকম নালিকাবাহ রক্তবাহ লসিকাবাহ লসিকা গ্রন্থি কিন্তু থাকছে। এগুলো কিন্তু একটা জেনারেল বৈশিষ্ট্য প্রত্যেকটা স্তরের মধ্যেই পরিলক্ষিত হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পেরিস্টোলাইসিস। পেরিস্টোলাইসিস যে খাবারের কম সংকোচন সেটা কিন্তু হয়ে থাকে এই মাস্কিউলারি স্তরে সংকোচন প্রসারণের কারণে। ইম্পর্টেন্ট পেরিস্টোলাইসিস এটা বেসিক্যালি ঘটে থাকে এই স্তরেরই সংকোচন প্রসারণের কারণে। তো আমার কাজ আমি দেখলাম, সিরোসা স্ট্রেংথ প্রদান করছে, মাস্কিউলারিস এটাও আমার পেশি স্তরের মতো আচরণ করছে, এখানে আমার তার শেপটা ইনক্রিজ করতে বা ডিক্রিজ করতে অথবা তোর ফ্লেক্সিবিলিটি প্রদান করতে এটা অবশ্যই খাবারে পেরিস্টোলাইসিস এটা খুব একটা ইম্পর্টেন্ট কাজ। এটা এই স্তরে কাজ, এই সমস্ত কাজগুলো কিন্তু করছে কি মাস্কিউলারিস। বা মাস্কিউলারিস এটাকে আমরা অবশ্যই পেশি স্তর নামেও চিনে থাকি। বেশ মাসেল লেয়ার, ঠিক আছে। এতটা পর্যন্ত আমরা মনে হচ্ছে কোনো অসুবিধা থাকার কথা নাই। তাহলে আমরা হ্যাঁ এখানে আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে এটাকে অঙ্কন করার চেষ্টা করছি যে এই লংগিটুডাল মাসেল ফাইবার যেটা বাইরে থাকছে আউটার, সেটা একটু এই লম্বা 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 হচ্ছে, হ্যাঁ, তাই জন্য লংগিটুডাল বলছে। আর সার্কুলার তারা এরকম একটু চক্রাকার হচ্ছে, হ্যাঁ, তো এটা হচ্ছে লংগিটিউডাল আর এটা হচ্ছে সার্কুলার। ওকে, আর এর ভিতরে থাকছে কি, এর ভিতরে থাকছে OMF, যেটা থাকছে কার ক্ষেত্রে OMF লিখলাম, অরবিটাল মাসেল ফাইবার আর লিখতে পারছি না, হ্যাঁ, এটা থাকছে আমার বেসিক্যালি স্টোমাকে। ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা দুটো লেয়ার দেখলাম, একটা হচ্ছে সিরোসা, একটা হচ্ছে মাস্কুলারিস। সিরোসাকে আমরা অন্য কি নামে চিনে থাকি, সিরোসাকে অন্য আমরা মিজোথেলিয়াম নামেও চিনে থাকি। দুটো স্তর ভালোভাবে আলোচনা হলো। এবার আমরা একটু যাব সাব মিউকোসার দিকে। সাব মিউকোসা অর্ধশ্লেষ্মা স্তর, তাই তো, বাংলায় অর্ধশ্লেষ্মা স্তর। সাব মিউকোসা ইম্পর্টেন্ট। সাব মিউকোসা হচ্ছে মিউকোসা পরবর্তী স্তর, বাইরে থেকে ভিতরে সিরোসা মাস্কুলারিস সাব মিউকোসা। এবার আমরা দেখবো যে সাব মিউকোসাটা কি। সাব মিউকোসা কিন্তু মিউকাস স্তরের ভিতরে থাকছে, এটা আমি বুঝতে পারছি, বা মিউকোসার ভিতরে থাকছে। তাহলে মিউকোসা সাব মিউকোসা অবস্থান বলতে গেলে মিউকোসা সরি হ্যাঁ অবশ্যই মিউকোসা এবং আমার মাস্কুলারিসের মাঝে অবস্থান করছে সাব মিউকোসা। এইটা এক প্রকার বিশেষ কলা দ্বারা গঠিত হয়। কলাটার নাম খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ABCTP, মোস্ট অ্যাবান্ডেড টিস্যু ফাউন্ড ইন আওয়ার বডি। সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এই টিস্যুটা, মোস্ট অ্যাবান্ডেন্ট, প্রাচুর্য সবচেয়ে বেশি। এটা ফুল ফর্ম কি কেউ জানো? জেনে থাকলে খুবই ভালো। অ্যাডিওলার ভাস্কিউলার কানেকটিভ টিস্যু প্রপার, কানেকটিভ টিস্যু প্রপার। এখানে আমার যারা যে কথা কিন্তু প্রচন্ড লুজলি কানেক্টেড হয়ে থাকে, লুজলি কানেক্টেড টিস্যু, এটা কিন্তু লুজলি কানেক্টিভ ইম্পর্টেন্ট। এবং মনে রাখতে হবে এইখানে এই যে এরিওলার ভাস্কুলার কানেক্টিভ টিস্যু প্রপার, এই টিস্যুটা শুধুমাত্র আমার টিস্যুর মধ্যে প্রচুর এখানে উপাদান থাকছে, শুধুমাত্র টিস্যু থাকছে না, এখানে কি থাকে, এখানে আরবিসি থাকছে, এখানে ডাব্লিউবিসি থাকছে, এখানে আরবিসি থাকছে, এখানে ডাব্লিউবিসি থাকছে, এখানে বিভিন্ন রকম মিনারেলস থাকছে, প্লাস এখানে কোলাজেন তন্তু থাকছে, এখানে বিভিন্ন স্থিতিস্থাপক বা ইলাস্টিক তন্তু থাকছে, এবং এখানে বিভিন্ন রকম আমার শিথিল যোগ করা থাকছে। মানে মোট কি থাকছে, এখানে আমরা লিখেছি আরবিসি, ডাব্লিউবিসি, ইলাস্টিক তন্তু, ইলাস্টিক ফাইবার, ওকে, ইলাস্টিক ফাইবার,
সরি, ইলাস্টিক ফাইবার। তারপরে যেটা আমাদের কোলাজেন, কোলাজেন তন্তু থাকছে। এবং এতগুলো ফাইবারস এবং এত উপাদানের কারণে এটা প্রচন্ড স্ট্রেংথ হয়ে থাকে, এটা প্রচন্ড শক্ত হয়ে থাকে। এবং ফাইবারের কাজ হচ্ছে দুটো কাজ, ফাইবারের কাজ ইলাস্টিসিটি প্রদান করা আর স্ট্রেংথ প্রদান করা। এখানে দু রকম ফাইবার থাকছে, সেটা কালারের বেসিসে, ইয়েলো ফাইবার আর হোয়াইট ফাইবার। পিত্তন্তু শ্বেততন্তু, ইয়েলো ফাইবার, am I right? ইয়েলো ফাইবার আর হোয়াইট ফাইবার, হোয়াইট ফাইবার। আমরা জানি এই দুটো কাজ কিন্তু আলাদা। ইয়েলো ফাইবার কি করে? ফ্লেক্সিবিলিটি প্রদান করে, ফ্লেক্সিবিলিটি প্রদান করে। আর হোয়াইট ফাইবার কি করে? হোয়াইট ফাইবার যে কাজটা করে থাকে সেটা হচ্ছে স্ট্রেংথ প্রদান করে। তো সাবমিউকাস স্তরের কাজ কি? সাবমিউকাস স্তরে আমরা এখান থেকে দেখতে পেলাম ফাইবার উপস্থিতির কারণে এটা ফ্লেক্সিবিলিটি এবং স্ট্রেংথ প্রদান করছে। আর এখানে ফ্যাট সেল থাকে, ফ্যাট সেল। তাহলে আমরা বুঝতে পারছি এখানে কত রকম কম্পোজিশন এখানে থাকছে। এখানে এবিসিডিপি থাকছে, যেখানে তো এবিসিডিপি রেগুলার ভাস্কুলার কানেক্টিভ টিস্যু প্রপার। এখানে আরবিসি, ডব্লিউবিসি, ইলাস্টিক ফাইবার, কোলাজেন তন্তু থাকছে। এখানে কোলাজেন তন্তু বা বিভিন্ন রকম ফাইবারের মধ্যে ইয়েলো ফাইবার এবং হোয়াইট ফাইবার থাকছে। ইয়েলো ফাইবার কাজ করছে ফ্লেক্সিবিলিটি প্রদান করছে এবং হোয়াইট ফাইবার কিন্তু স্ট্রেংথ প্রদান করছে, যেখানে এতটা শক্ত এবং এতটা ফ্লেক্সিবল হয়ে যাচ্ছে এটা। আর একটা কি ফ্যাট সেল থাকে, যেটা হচ্ছে আমার চর্বি কোষ, যেটা ফ্যাট সেল। এটা কিন্তু একটু মেককুশন, এটা মানে কি, যেমন আমাদের পেটে যদি কেউ পেটের শেপটা চেঞ্জ করে দেয়, বা পেটে যদি কেউ একটু হাত বুলিয়ে এটা উপরে তুলে দেয়, আমরা দেখবো যে পেটে কোনো পরিবর্তন হয় না, আবার সে আগের জায়গায় ফিরে আসছে। তো সে কাজটা ফ্যাট সেল করে থাকে। যাই হোক, এরকম একটা কনসেপ্ট এখান থেকে আসে। তো এরা প্রচন্ড ডেন্স, ফ্লেক্সিবল, লুজলি কানেক্টিভ, মোস্ট অ্যাবান্ডেন্ট, এগুলো। আর তেমন ভাবে কোনো এটার বিশেষ কাজ নেই। আর রক্তবাহ, লসিকাবাহ এগুলো নতুন করে করার কিছু নেই, এগুলো তো এখানে থাকছে। হ্যাঁ, তো আর যেটা বেসিক্যালি এখান থেকে দেখতে হবে, হ্যাঁ এবার এখানে যেটা আমাদের আছে, এখানেও কিন্তু এক ধরনের প্লেক্সাস উপস্থিত থাকছে। নার্ভ সাপ্লাই কিন্তু সব জায়গায় হবে। সাব মিউকোসাল প্লেক্সাস, এই প্লেক্সাসটা থাকছে সাব মিউকোসা আর সিএমএফ এর মাঝে। সাব মিউকোসাল প্লেক্সাস, এই সাব মিউকোসাল প্লেক্সাসটা থাকছে কোথায় মধ্যে? ছবিটা আমি রাফ করে দিয়েছি, না দেখালাম। সিএমএফ আর সাব মিউকোসা। আর পাচ্ছি সিরোসা। তোমাদের জন্য আমি আবার পয়েন্টিং করে দিচ্ছি। এইটা হচ্ছে লংজিটিউডাল মাসেল ফাইবার, এলএমএফ। এটা হচ্ছে স্মুথ মাসেল ফাইবার, এসএমএফ। সরি, কি বলছি, সার্কুলার মাসেল ফাইবার, এসএমএফ। আর এইখানে আবার আছে সাবমিউকোসা। এই সাবমিউকোসা আর এর মাঝে যে প্লেক্সাস থাকছে, প্লেক্সাস মানে কি? স্নায়ুগুচ্ছ, স্নায়ু উদ্দীপনা পরিবহন করে এখানে। হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি সাবমিউকোসাল প্লেক্সাস। कोई डाउट होने के नहीं সাবমিউকোসাল প্লেক্সাস। আর এইখানে এলএমএফ আর সিএমএফ আছে, এইখানে যে প্লেক্সাস আছে এটা হচ্ছে অরব্যাক অফ প্লেক্সাস। দুটোই কিন্তু কাজ একই, স্নায়ু উদ্দীপনা পরিবহন করছে। নিটে বা 11 এর পরীক্ষায় একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট পড়ে, যে অসোফেগাসে কিন্তু সবচেয়ে থিকেস্ট সাবমিউকোসা পরিলক্ষিত হয়। অসোফেগাসে আমরা দেখছি এত মানে স্ট্রেন জনিত বৈশিষ্ট্য। অসোফেগাসে আমরা দেখলাম সিরোসাস স্তরে যে হোয়াইট ডেন্স টিস্যু থাকছে এখানে, যেটা এত স্ট্রেন প্রদান করছে। এবং এখানে অসোফেগাসের সাবমিউকোসা সবচেয়ে থিকেস্ট হয়ে থাকে, থিকেস্ট অসোফেগাসে। ক্যান ইউ রিয়েলাইজ যে অসোফেগাস তাহলে কতটা স্ট্রেনথেবল হয়ে থাকে? সারে কি কাজ খাচ্ছে? এমনি তো খাচ্ছে না, ওরাও সায়েন্স জেনেই খাচ্ছে। যাই হোক, তা আমরা অতটা না জানাই ভালো, আমরা জেনে রাখা ভালো, কাজ না করাই ভালো। এটা নিয়ে অবশ্যই কেউ যেন কাজ নিয়ে বাড়িতে খবরদার এই ব্যাপারে চেষ্টা করবে না। বেশ, এবার সাবমিউকোসা থিকেস্ট অসোফেগাস হয়ে যায়। এবং এখানে একটা জিনিস, যে আমাদের ডিওডেনামের সাবমিউকোসা স্তরে কিছু গ্রন্থি থাকে, যাদেরকে আমরা বলছি ব্রুনার গ্ল্যান্ড। এটা আমরা ডিওডেনামে পড়বো, ডিওডেনামের সাবমিউকোসাতে কি থাকে? ব্রুনার গ্ল্যান্ড থাকে।
যেটা মিউকাস ফর্ম করে, এটা মিউকাস ফর্ম করে। এবং এই মিউকাস শ্লেষ্মা, এই মিউকাস সম্বন্ধে আমরা ডিটেলসে 5 মিনিট পর বলবো মিউকোসা স্তর। যাই হোক, তাহলে এইটা আমাদের সব কিছু গেল সাবমিউকোসা সম্বন্ধে। সাবমিউকোসা যে থার্ড লেয়ার এটার কাজ, এটা অবশ্যই এবিসিডি ভিতরে এরিওলার ভাস্কুলার কানেক্টিভ টিস্যু পেপার। এইটা আবার অনেকগুলো পথের সমন্বয়ে গঠিত, আরবিসি, ডাব্লিউবিসি, গ্যাস্ট্রিক ফাইবার, কোলাজেন তন্তু। এটা আবার এখানে আবার ইয়েলো ফাইবার, হোয়াইট ফাইবার আছে, যারা যথাক্রমে ফ্লেক্সিবিলিটি এবং স্ট্রেংথ প্রদান করে থাকে সাবমিউকোসাকে। আবার এখানে সাবমিউকোসাল প্লেক্সাস থাকে, সিএমএফ আর সাবমিউকোসা স্তরের মাঝে। আবার আমরা ডিউরামে সাবমিউকোসা দেখছি, ব্রুনার গ্ল্যান্ড থাকে, ব্রুনার গ্ল্যান্ড মিউকোসা গঠন করে। আবার মোস্ট অ্যাবান্ডেন্ট টিস্যু ইন হিউম্যান বডি, এবিসিডিপি, লুজলি কানেক্টিভ হয়ে থাকে। এরা সাবমিউকোসা থিকেস্ট পাওয়া যায় অসোফেগাসে। এখানে ফ্যাট সেল থাকে যারা কুশন তৈরি করতে সাহায্য করে। যাই হোক, আমরা 3টে স্তর নিয়ে দেখলাম এলিমেন্টারি ক্যানালের। এলিমেন্টারি 3টে স্তর নিয়ে দেখলাম। আশা করছি এই 3টে ব্যাপার নিয়ে কারোর ডাউট থাকার কথা নাই। থাকলে অবশ্যই, বা তোমরা যদি এর থেকে মানে আরো কিছু নলেজ থেকে থাকে তাহলে অবশ্যই, আমরা জানি যে এই 1 ঘন্টা লেকচারে বিশেষ কিছু সুবিধা করা যায় না। হ্যাঁ, তো যতটা সম্ভব আমি আমার যতটা জানা ছিল আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা অবশ্যই তোমরা যা জানো আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমারও উপকার হবে। সিম্পলি একই সঙ্গে কিন্তু এটা একটা ডায়লগে পরিণত হবে। না তো এটা আমি একাই বলবো, এটা একটা মনোলগ হয়ে যাচ্ছে না। তোমরা বলবে, আমি শুনবো, আমি বলবো, তুমি শুনবে, এক সময় একটা কনভারসেশন যেন তৈরি হয়, ডায়লগ যেন থাকে, এটাই। যাই হোক, এবার লাস্ট স্তর বলতে সবচেয়ে ভিতরের স্তর, সেটা হচ্ছে মিউকোসা। আমরা সব স্তরগুলো দেখলাম, একটা কমন ক্যারেক্টার থাকছে, সেটা হচ্ছে স্ট্রেংথ প্রদান করা, ফ্লেক্সিবিলিটি প্রদান করা, আর সাবমিউকাসের একমাত্র হচ্ছে মিউকাস। কিন্তু মিউকাস স্তরটা যেহেতু ফুডের বা খাদ্যের প্রত্যক্ষ সংস্পর্শে থাকছে, তা এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো মিউকাস স্তরে। মিউকোসা এটা ইনার মোস্ট লেয়ার, আউটার মোস্ট লেয়ার হচ্ছে সিরোসা, ইনার মোস্ট লেয়ার হচ্ছে ইনার মোস্ট লেয়ার, সবচেয়ে ভিতরের স্তর। হ্যাঁ, ইনার মোস্ট লেয়ার হচ্ছে মিউকোসা। এবার আমরা দেখবো যে মুখবিভাগ ছাড়া অসোফেগাস, স্টোম্যাক, ক্ষুদ্রান্ত বা আমাদের স্মল ইন্টেস্টাইন, বিভিন্ন স্থানে মানে মিউকাস স্তরটা, যেটা আমাদের মিউকোসা লেয়ার বলছি, এটা কত রকম টাইপের হয়ে থাকে। তার আগে আমরা মিউকোসা স্তরের একটা জেনারেল কয়েকগুলো বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। হোয়াট ইজ মিউকাস? মিউকাস কি? মিউকাস হচ্ছে শ্লেষ্মা। হ্যাঁ, এটা হচ্ছে কি, এখান থেকে এই মিউকাসের যে মিউকোসা স্তরের যে সেলগুলো থাকে, হ্যাঁ, তারা কিন্তু মিউকাস ক্ষরণ করে। এই যে এখানে সেল থাকে, তারা সিক্রেটস করে। এরা কি সিক্রেট করে? এরা মিউকাস সিক্রেট করে। মিউকাসের কাজ কি? মিউকাস কি বলতে গেলে যদি আমরা প্রথমে বলি মিউকাস কি, মিউকাস হচ্ছে এই যে আমাদের পোস্টিক নালী, এলিমেন্টারি ক্যানাল, এর যে অন্তঃপ্রাচীর, মানে এই যে মিউকাস স্তরের ভিতরের স্তরটাকে, এরা কিন্তু ঘর্ষণজনিত বা ফ্রিকশনাস যে সমস্ত বাধা বা আঘাত থেকে রক্ষা করছে, এবং পীড়নের আঘাত থেকে বিভিন্ন পরিপাককারী উৎসেচক দ্বারা পাচিত হওয়া থেকে রক্ষা করে। হ্যাঁ, অবশ্যই, মানে খাবার একটা উৎসেচক ছাড়া অন্য কোনো উৎসেচক থেকে যদি পাচিত হওয়ার চেষ্টা করে, সেই উৎসেচক থেকে পাচিত হওয়ার চেষ্টাকে মারবে। হ্যাঁ, এবং অবশ্যই বলতে হবে যে এই মিউকাস স্তরটা এবার কোথায় কোথায় কিরকম শেপ গঠন করে আমরা দেখার চেষ্টা করবো। মিউকাস, এটা আমরা যদি দেখি স্টোম্যাক, স্টোম্যাকে, তাহলে আমরা দেখবো এই পাকস্থলী স্টোম্যাকে বা পাকস্থলী বা স্টোম্যাকে এই যে মিউকাস স্তরটা, সেটা অসংখ্য ফোল্ডেড হয়ে থাকে। ফোল্ডেড, এটা আমরা রুগী বলে থাকি, বা রোগা, এটাই বলিস, রুগী বলে থাকি। রুগী এরা কিন্তু সারফেস এরিয়া বৃদ্ধি করছে, যার ফলে পরিপাকটা বা শোষণ, পরিপাক এখানে বেশি হচ্ছে। সারফেস এরিয়া ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। এই নিয়ে আমাদের ডিটেলস ডিসকাস হবে এই স্টোম্যাকে, পাকস্থলীতেই আমরা ডিটেইলে ডিসকাস করব এই রোগী সম্বন্ধে, বা এই যে মিউকাস স্তরে। এখন আমি কেবল জাস্ট জেনারেল বলছি যে কোন কোন স্তরে কিরকম ভাঁজ বা কিরকম খাঁজ অথবা কিরকম শেপ গঠন করে এবং তাদের জেনারেল কাজ, এবং এই নিয়ে ডিটেইল ডিসকাশন কিন্তু আমাদের পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করছে। স্টোম্যাকে ফোল্ডেড যে গঠন থাকে সেটাকে আমরা বলি রুগাই বা রুগী। আমরা যদি বলি স্মল ইন্টেস্টাইনে ভিলাই,
যে ফিঙ্গার লাইক প্রজেকশন, এইটা এইগুলোকে আমরা ভিলাই বলছি, ভিলাই, সেটাও কিন্তু মিউকাস স্তরের প্রজেকশন ফিঙ্গার লাইক। এরাও সারফেস এরিয়া বৃদ্ধি করে শোষণের জন্য। প্লাস এই যে গর্তের ন্যায় অংশ, এটাকে ক্রিপ্ট অফ লিভার কুমস বলা হয়, ক্রিপ্ট অফ লিভার কুমস। আমি পরবর্তী লেকচারের জন্য এরা সব ঠিক করে রেখেছি, নো টেনশন, সবগুলোই এগুলো হবে। লিভার কুমস, ক্রিপ্ট অফ লিভার কুমস। আবার আমরা যদি দেখি যে এখানে আমরা দেখবো যে ব্রাশ লাইক আবরণ থাকে, এইভাবে আমরা বলে থাকি মাইক্রোভিলাই, মাইক্রোভিলাই। আরে এইগুলো সব কিন্তু মিউকাস স্তরের মানে পরিবর্তিত রূপ বলতে গেলে এক কথায়। আর তারপরে আর কি আছে, হ্যাঁ, আর আমরা যদি দেখি যে জেজুনাম স্তরে কার্ক রিং দেখা যায়, কার্ক রিং, জেজুনাম, এটাও একটা ফোল্ডেড অংশ জেজুনাম স্তরে, অবশ্যই আমাদের ক্ষুদ্রান্তে, সেটাও কিন্তু এই জেজুনাম স্তরে দেখা যায়। এবং জেজুনাম স্তরে এটা কি করে, এরা আমাদের সারফেস এরিয়া বা বৃদ্ধি করে, শোষণ স্তর বৃদ্ধি করতে সাহায্য করে। মানে বেসিক্যালি মিউকাস স্তরের কাজ কিন্তু শুধুমাত্র স্ট্রেংথ প্রদান করা বা ফ্লেক্সিবিলিটি প্রদান করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা কিন্তু কাজ করছে একই সঙ্গে বিভিন্ন রকম উৎসেচক ক্ষরণ, মিউকাস ক্ষরণ, ঘর্ষণজনিত থেকে রক্ষা করা, এখান থেকে বিভিন্ন রকম হরমোন খরিত হবে মিউকাস স্তর থেকে। প্লাস খাবারকে ঘর্ষণজনিত হাত থেকে রক্ষা করা, পরিপাক, একাধিক পরিপাক উৎসেচকের হাত থেকে রক্ষা করা, প্লাস মাইক্রোভিলাই, ভিলাই, ক্রিপ্টস অফ লিভার কুমস, কার্কস রিং প্রভৃতি একাধিক মাইক্রোভিলাই, যে মিউকোসার যে পরিবর্তিত রূপগুলো আছে, তার মাধ্যমে খাদ্যের পরিপাক, শোষণ এগুলো দ্রুত ঘটে বা অধিক মাত্রায় ঘটে। সো এই আজকের পুরো লেকচার, এই চারটে স্তর, সেরোসা, মাস্কিউলারিস, সাবমিউকোসা, মিউকোসা, এই চারটে স্তর সম্বন্ধে আমার যা জানা ছিল আমি তা তোমাদের সামনে তুলে ধরার একান্ত চেষ্টাই করেছি। এবং আর যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই সেটা ক্ষমাযোগ্য, এবং তোমরা অবশ্যই আমাকে জানাবে যে কোথায় কি ভুল মনে হলো। এবং আর যা ছিল মোটামুটি এলিমেন্টারি কানালের হিস্টোলজি সম্বন্ধে তা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। ওকে, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।